স্বাগতম সবাইকে আমাদের আজকের এই অ্যাডভান্সড ইনভেন্টারি মাস্টার ক্লাস এক্সপ্লেনারে। আজ আমরা অ্যাকাউন্টিংয়ের সাধারণ কোনো বেসিক্স নিয়ে কথা বলছি না, আমরা সোজা প্রবেশ করব ইনভেন্টারি ম্যানেজমেন্টের একদম গভীরে। অ্যাকাউন্টিংয়ে দারুণ একটা ব্যাপার আছে যাকে বলা যায় বাটারফ্লাই ইফেক্ট, মানে গুদামের এক কোণায় পড়ে থাকা কোনো একটা মজুত পণ্যের মূল্যায়নে নেওয়া একটা ছোট্ট সিদ্ধান্ত কিভাবে পুরো কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে বিশাল এক সুনামি বা বড় ধরনের পরিবর্তন আনতে পারে, সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের এজেন্ডায় থাকছে ১. মজুত পণ্যের সঠিক মূল্যায়ন, ২. বিশেষ শনাক্তকরণ ও উৎপাদন ব্যয়, ৩. পর্যায়বৃত্ত ও অবিরত পদ্ধতি, ৪. মূল্যস্ফীতি ও কর সাশ্রয়, এবং সবশেষে মজুত পণ্যের ভুলের প্রভাব। তো চলুন শুরুতেই আমাদের প্রথম টপিক মজুত পণ্যের সঠিক মূল্যায়ন নিয়ে কথা বলা যাক। LCNRV বা লোয়ার অফ কস্ট অ্যান্ড নেট রিয়েলাইজেবল ভ্যালু, এই নীতিটার একটা বেশ ইন্টারেস্টিং দিক আছে। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা ISS 2 একদম পরিষ্কার করে বলে দিচ্ছে যে মজুত পণ্য সবসময় এর হিস্টোরিক্যাল কস্ট বা ক্রয়মূল্য এবং নিট আদায়যোগ্য মূল্য বা NRV, এই দুটোর মধ্যে যেটা কম ঠিক সেই মূল্যে দেখাতে হবে। এখন প্রশ্ন হলো কেন? কারণটা খুব সিম্পল। ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে আমরা কখনোই সম্পদের মূল্য বাড়িয়ে দেখাতে পারি না, এতে ইনভেস্টরদের কাছে একটা ভুল মেসেজ যেতে পারে। তাই ওভারস্টেটমেন্ট এড়ানোর জন্য এই প্রিসিশন বা নিখুঁত হিসাবটা থাকা একেবারে মাস্ট। চলুন একটা ম্যাথমেটিক্যাল ব্রেকডাউন দিয়ে বিষয়টা আরেকটু ক্লিয়ার করা যাক। ধরুন একটা র মেটেরিয়াল বা কাঁচামালের কথা চিন্তা করি, যেটার ক্রয়মূল্য ছিল $17, কিন্তু বর্তমান বাজারে এর সম্ভাব্য বিক্রয়মূল্য হচ্ছে $16, আর এটা বিক্রি করতে গিয়ে আরও $2 খরচ হয়ে যাবে। তাহলে এর নিট আদায়যোগ্য মূল্য বা NRV দাঁড়াচ্ছে কত? মাত্র $14। যেহেতু এই $14 আমাদের আসল ক্রয়মূল্য $17 চেয়ে কম, তাই IAS 2 এর রুলস অনুযায়ী এই কাঁচামালটা আমাদের ওই $14ই দেখাতে হবে। আর এই যে মাঝখানে $3 গ্যাপ, এটাই হলো আমাদের রাইট ডাউন লস। ওয়ার্ক ইন প্রসেস বা ফিনিশড গুডসের ক্ষেত্রেও ঠিক একইভাবে প্রতিবার ক্যালকুলেট করে দেখতে হয় কোম্পানির সম্পদ ওভারস্টেটেড হয়ে যাচ্ছে কি না। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় বিষয়ে, বিশেষ শনাক্তকরণ ও উৎপাদন ব্যয়। প্রফেশনাল লেভেলে কাজ করতে গেলে দুটো ডকুমেন্টের ভেতরের পার্থক্য বোঝাটা আসলেই খুব জরুরি। একটা হলো বিন কার্ড আর অন্যটা মাল খতিয়ান বা স্টোর লেজার। বিন কার্ড মূলত গুদামে থাকা পণ্যের ফিজিক্যাল মুভমেন্ট বা শুধু পরিমাণটা ট্র্যাক করে, এর সাথে কিন্তু টাকার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে স্টোর লেজার পণ্যের পরিমাণের পাশাপাশি এর আর্থিক মূল্যটাও ট্র্যাক করে। সোজা কথায় বলতে গেলে বিন কার্ড হলো গুদামরক্ষকের একটা সাধারণ হাতিয়ার, আর স্টোর লেজার হলো ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের একদম হার্টবিট। আর এই স্টোর লেজারটাই কিন্তু কস্ট অ্যাকাউন্টিং বা উৎপাদন ব্যয়ের সাথে আমাদের ইনভেন্টরিকে একদম ডিরেক্টলি কানেক্ট করে। ব্যাপারটা অনেকটা এরকম, যখন স্টোর লেজারের ইস্যু কলাম থেকে কাঁচামাল বা র মেটেরিয়াল কারখানায় পাঠানো হয়, তখন সেটা ওয়ার্ক ইন প্রসেস বা আংশিক সমাপ্ত পণ্যে ট্রান্সফার হয়ে যায়। এরপর এর সাথে ধাপে ধাপে যোগ হয় লেবার কস্ট এবং অন্যান্য ওভারহেড। সবশেষে এই সমস্ত খরচের যোগফলটাই আমাদের ফিনিশড গুডস বা সমাপ্ত পণ্যের চূড়ান্ত মূল্য নির্ধারণ করে। একটা দারুণ ফ্লো, তাই না? কিন্তু একটু চিন্তা করে দেখুন তো, সাধারণ পণ্যের ক্ষেত্রে না হয় আমরা গড় মূল্য বের করে ফেললাম, কিন্তু গোদামে যদি খুব স্পেশাল বা দামি কিছু থাকে, ধরুন কাস্টম মেশিনারি, FDA কমপ্লায়েন্ট মেডিকেল ডিভাইস, এরোস্পেস পার্টস কিংবা একদম হাই ভ্যালু হীরার গয়না, এই ধরনের ক্ষেত্রে ওই অ্যাভারেজ বা গড় পদ্ধতি কিন্তু পুরোপুরি অকার্যকর। এখানে আমাদের দরকার স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড বা বিশেষ শনাক্তকরণ পদ্ধতি। এক্ষেত্রে প্রতিটি পণ্যের গায়ে আলাদা সিরিয়াল নাম্বার বা RFID ট্যাগ লাগানো থাকে, যা একদম স্পেসিফিকভাবে বলে দেয় ঠিক কোন পণ্যটা কত দামে কেনা হয়েছিল এবং কত দামে বিক্রি হলো। স্ট্রিক্ট ট্রেসেবিলিটির জন্য এটা একদম গেম চেঞ্জার। আমাদের ৩ নম্বর এজেন্ডা হল পর্যায়বৃত্ত ও অবিরত পদ্ধতি। এখানকার সবচেয়ে ভাইটাল পয়েন্টটা হল পারপেচুয়াল বা অবিরত পদ্ধতি এবং পিরিয়ডিক বা পর্যায়বৃত্ত পদ্ধতির মধ্যকার মেকানিজম বোঝা। অবিরত পদ্ধতিতে আমরা যখনই কোনো পণ্য বিক্রি করি, ঠিক সেই মুহূর্তেই কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়টা হিসাব করে ফেলি এবং ইনভেন্টরি কমিয়ে দেই। কিন্তু পর্যায়বৃত্ত পদ্ধতিতে বিক্রয়ের সময় ব্যয়ের আলাদা কোনো জাবেদা বা এন্ট্রি দেওয়া হয় না, বরং বছর শেষে একটা সিম্পল সূত্রের মাধ্যমে, অর্থাৎ প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করে সেখান থেকে সমাপনী মজুদ বাদ দিয়ে এই কস্ট অফ গুডস সোল্ড বের করা হয়।
আজকাল বড় বড় কোম্পানিগুলো সাধারণত পারপেচুয়াল সিস্টেম ব্যবহার করে ঠিকই, কিন্তু ট্যাক্স এবং রিপোর্টিংয়ের সুবিধার্থে পিরিয়ডিক মেথডের কৌশলগত ব্যবহার আজও দারুণভাবে প্রাসঙ্গিক। আমাদের এবারের টপিক মূল্যস্ফীতি ও কর সাশ্রয়। চলুন ফিনান্সিয়াল স্ট্র্যাটেজির দারুণ একটা উদাহরণ দেখে আসি। যখন বাজারে জিনিসপত্রের দাম হুহু করে বাড়তে থাকে, মানে ইনফ্লেশন বা মূল্যস্ফীতি ঘটে, তখন ফিফো বা ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি ব্যবহার করলে পুরনো এবং সস্তা কাঁচামালের দামটা খরচ হিসেবে দেখানো হয়। এর ফলে পেপার প্রফিট বা খাতায় কলমে মুনাফা অনেক বেশি দেখায়, যা আলটিমেটলি ট্যাক্সের বোঝাও বাড়িয়ে দেয়। অন্যদিকে ওয়েটেড অ্যাভারেজ মেথড বা ওয়াম একটা মিশ্র বা ব্লেন্ডেড গড় মূল্য হিসাব করে। এটা ওই দামের ওঠানামাকে বেশ স্মুথ করে দেয়, যার ফলে মূল্যস্ফীতির সময় ট্যাক্স বার্ডেন কিছুটা কমে আসে। কোনো একটা পদ্ধতি যে সব দিক দিয়ে পারফেক্ট তা কিন্তু নয়, তবে বড় কোম্পানিগুলো ট্যাক্স সাশ্রয়ের জন্য এই বিষয়গুলো একদম চুলচেরা বিশ্লেষণ করে। আর ঠিক এখানেই তৈরি হয় দ্য এফিসিয়েন্সি প্যারাডক্স বা দক্ষতার এক অদ্ভুত স্ববিরোধিতা। সাধারণত আমরা কি জানি, একটা কোম্পানির ইনভেন্টরি টার্নওভার বা মজুদ আবর্তনের হার যত বেশি, কোম্পানিটি অপারেশনালি তত বেশি স্ট্রং, কারণ এতে স্টোরেজ খরচ কমে আর বিক্রি বাড়ে। কিন্তু ক্যাচটা হলো, এই হাই এফিসিয়েন্সি বা উচ্চ দক্ষতার কারণেই কিন্তু কোম্পানির ট্যাক্সেবল ইনকামও বেড়ে যায়। তার মানে রেজাল্ট কি দাঁড়াচ্ছে? একটা হায়ার ইফেক্টিভ ট্যাক্স রেট বা ইটিআর। সোজা কথায়, কোনো প্রতিষ্ঠান অপারেশনে যত ভালো পারফর্ম করবে, তাকে ঠিক ততটাই বিচক্ষণতার সাথে ট্যাক্স প্ল্যানিং করতে হবে। এবার আমরা চলে এসেছি আমাদের আজকের আলোচনার একদম ক্লাইম্যাক্সে, মজুত পণ্যের ভুলের প্রভাব। এখানে একটা কেস স্টাডি নিয়ে একটু ভাবা যাক। ধরুন, একজন অডিটর পরিদর্শনে এসে দেখলেন গুদামে 10টি পণ্য কম আছে, অথচ লেজার বা খাতায় ঠিকই সেগুলোর এন্ট্রি দেওয়া আছে। এখন প্রশ্ন হলো, ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা অ্যাকাউন্টিং ইকুয়েশনে এর তাৎক্ষণিক প্রভাবটা কী হবে? একটু চিন্তা করুন। এটা কিন্তু জাস্ট ছোটখাটো কোনো গরমিল নয়, বরং এটা মুহূর্তের মধ্যে পুরো ফিনান্সিয়াল সিস্টেমের ইন্টিগ্রিটি বা বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। রিসেন্টলি XYZ ওয়্যারহাউস নামের একটা প্রতিষ্ঠানের ডেটা বিশ্লেষণ করতে গিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর একটা ব্যাপার সামনে এসেছে। জানেন, তাদের ইনভেন্টরি রেকর্ডে ভুলের পরিমাণ কত ছিল? মাত্র 0.53%। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপাতদৃষ্টিতে এই 0.53% সংখ্যাটা একদমই নগণ্য বা টাইনি মনে হতে পারে। কিন্তু যখন এই ফ্র্যাকশনাল ডিসক্রিপেন্সি বা ছোট্ট গড়মিলটাকে স্কেল আপ করা হয়, তখন আসল ছবিটা বেরিয়ে আসে। বাস্তবে দেখা যায়, এই মাত্র 0.53% ভুলের কারণে তাদের 3089টি ইউনিটের হিসাবে গড়মিল দেখা দেয়, যার মানে দাঁড়ায় সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 154 মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়ার ওপরে। এই গ্রস এবং নেট ভেরিয়েন্স আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সামান্য একটা ফ্র্যাকশনাল এরর কিভাবে বিশাল অপারেশনাল আর ফিনান্সিয়াল বিপর্যয় ডেকে আনতে পারে। ইটস লিটারালি মাইন্ড ব্লোয়িং। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানেন? এই ভুলটা শুধু 1 বছরের জন্যই আটকে থাকে না, এটা তৈরি করে ভুলের একটা চেইন রিঅ্যাকশন। ওই যে শুরুতে বলেছিলাম, বাটারফ্লাই ইফেক্ট। ধরুন, সমাপনী মজুদ যদি কোনোভাবে বেশি দেখানো হয়, তবে ওই চলতি বছরের নিট মুনাফা অযৌক্তিকভাবে বেড়ে যায়। মুনাফা বাড়লে ব্যালেন্স শিটে ওনার্স ইকুইটিও মিথ্যাভাবে ওভারস্টেটেড হয়ে যায়। কিন্তু আসল ডিজাস্টারটা ঘটে ঠিক পরের বছর, কারণ এই বছরের সমাপনী মজুদটাই তো পরের বছরের প্রারম্ভিক মজুদ, তাই না? আর প্রারম্ভিক মজুদ বেশি থাকার মানে হল পরের বছর কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখাবে, ফলে ভবিষ্যৎ মুনাফা একেবারে ধসে পড়বে। বুঝতেই পারছেন একটা সিঙ্গল ওভারস্টেটমেন্ট কিভাবে বছরের পর বছর ধরে ফিনান্সিয়াল রিপোর্টিংকে ধ্বংস করে দিতে পারে। আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে আধুনিক সব ইআরপি সিস্টেম আর স্বয়ংক্রিয় আরএফআইডি ট্র্যাকিং, এগুলো কি ভবিষ্যতে অ্যাকাউন্টিংকে এই ধরনের ডেভাস্টেটিং হিউম্যান এরর বা মানুষের তৈরি ভুল থেকে পুরোপুরি মুক্ত করতে পারবে? প্রযুক্তি হয়তো অনেক দূর এগিয়ে যাবে, কিন্তু ইনভেন্টরি স্পেশালিস্ট হিসেবে এই কোর ফ্রেমওয়ার্কগুলো ক্লিয়ার থাকাটা সবসময় সবচেয়ে জরুরি। এই প্রশ্নটা ভবিষ্যতের ভাবনার খোরাক হিসেবে আপনাদের জন্য রেখে গেলাম। আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।